ডায়াবেটিস রোগীদের অন্তত ৩০% স্নায়ুজনিত সমস্যা হয়ে থাকে এবং যেটিকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। সেখান থেকে কারো কারো অঙ্গহানি বা পা কেটে ফেলতে হয়, পা পচন ধরে বা নানা ধরনের সমস্যা হয়। সেখান থেকে আবার কারো কারো মৃত্যুও হয়। এই যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই রোগীরা কিভাবে সুস্থ জীবনে ফিরবে সেই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। আরোগ্য নিকেতনের আজকের বিষয়ে আমরা দিয়েছি ডায়াবেটিস রোগীর স্নায়ুজনিত সমস্যার বিষয়ে কথা বলতে। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন স্বনামধন্য এন্ডোক্রিনোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার ফৌজিয়া আনার, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, BIHS জেনারেল হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার সানজিদা ইসলাম, সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু করবার আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে এসকে ফার্মা লিমিটেড। ডাক্তার ফৌজিয়া আনার, আমাদের অনুষ্ঠানে আসবার জন্য স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে জানতে চাই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা অনেক শুনেছি, আমরা আবারও নতুন করে আজকে একটু আপনার কাছে শুনতে চাই এটি আসলে কারা আক্রান্ত হয়, মানে কাদেরকে আমরা বলবো যে তারা এই সমস্যায় ভুগছেন। ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ডায়াবেটিসের স্নায়ুজনিত কারণ হচ্ছে ডায়াবেটিস রোগের একটি দীর্ঘমেয়াদী জটিলতা আমরা যাকে বলি। ডায়াবেটিস রোগের জন্য আসলে অনেক ধরনের জটিলতা হয়, যার মধ্যে হার্টের সমস্যা আমরা ধরি, কিডনির সমস্যা। সেগুলোর সাথে সাথে আমরা কিন্তু নিউরোপ্যাথি বা স্নায়ুজনিত কারণে একটা উল্লেখযোগ্য সংখ্যক রোগী আমরা পেয়ে থাকি। আমরা বলে থাকি সংখ্যাটা হয়তো 30%-এর পাশাপাশি বা আশেপাশে হতে পারে। তো এটার কারণ হচ্ছে দীর্ঘমেয়াদে যাদের ডায়াবেটিস রোগটা কন্ট্রোল না থাকে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের থাকে, তাদের সাধারণত যে অতিরিক্ত যে রক্তের সুগার সেটা যে আমাদের নার্ভগুলো আছে, শরীর নার্ভগুলোকে ধীরে ধীরে অকেজো করে দেয় এবং এই জন্যই দীর্ঘমেয়াদে বিভিন্ন ধরনের সমস্যা হয়। অনেক সময় দেখা যায় ডায়াবেটিক রোগীরা শুরু থেকেই হয়তো এই সমস্যাগুলো নাও বোধ করতে পারেন, কিন্তু যতই সময় অতিক্রান্ত হয়, যেমন ধরেন আমরা 5 থেকে 10 বছর পরে আমরা বলে থাকি এই ধরনের জটিলতাগুলো ডেভেলপ করে। তো 5 থেকে 10 বছর পর সাধারণত অনেক রোগী দেখা যায় যে তাদের কমপ্লেইন থাকে যে হাত পা ঝিনঝিন করা বা ব্যথা, বিশেষ করে হাতে বা পায়ের ব্যথা বা দুর্বল লাগা বা শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া বা এ ধরনের আরও অনেক কিছু ধরনের কমপ্লেইন তারা করতে পারে। তখন আমরা এসব কমপ্লেইন নিয়ে রোগীরা যখন আমাদের কাছে আসেন, তখন আমরা তাকে শারীরিকভাবে পরীক্ষা করি এবং তাকে আমরা নিশ্চিত হই, বেশ কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে নিশ্চিত হই যে আসলে তিনি স্নায়ুজনিত কোনো রোগে ভুগছেন কিনা। কেননা ডায়াবেটিক নিউরোপ্যাথি ছাড়াও আরও অনেক কারণে, নিউরোলজিক্যাল কারণে কিন্তু এই স্নায়ুজনিত সমস্যা হতে পারে। কাজেই চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে রোগীটি আসলেও শুধু ডায়াবেটিসের জন্য নিউরোপ্যাথিতে ভুগছে নাকি অন্য কোনো কারণ আছে, সেটিকে আলাদা করে সেইভাবে রোগীর চিকিৎসার ব্যবস্থা করা। মানে কিন্তু কোন রুট দিয়ে আসলে বেশি আক্রান্ত হয়? এটির কি মানে এটি ডায়াবেটিস রুট দিয়ে বেশি হয় নাকি হচ্ছে অন্য নিউরোলজিক্যাল সমস্যার কারণে হতে পারে? সেটি কি আসলে কোনো পরিসংখ্যান আছে কিনা? আচ্ছা, সেই ব্যাপারে আসলে ওভাবে কোনো স্পেসিফিক কোনো পরিসংখ্যান নাই, বাট আমাদের দেশের প্রেক্ষিতে বাট যেটা বলা হয় যে সাধারণত রোগীরা অনুভূতিজনিত কারণে, আমরা যেটাকে বলি সেন্সরি ইনভলভমেন্ট, একটা উল্লেখযোগ্য রোগী সেন্সরি ইনভলভমেন্ট বা অনুভূতিজনিত সমস্যায় ভুগে থাকেন। আরও বেশ কিছু সংখ্যক রোগী আছে যাদের হচ্ছে মোটর বা যাদের দীর্ঘদিন ধরে আমরা যে কাজ করি তাকে আমরা মোটর ফাংশন বলে থাকি, সেই ফাংশনজনিত কারণেও অনেকে সমস্যা হতে পারে। আরেক ধরনের রোগী আছে যারা আমরা বলি অটোনমিক নিউরোপ্যাথি, অর্থাৎ এটাও একটা স্নায়ুজনিত কারণে রোগ হয়ে থাকে, ডায়াবেটিসের জন্য হয়ে থাকে, বাট এটার প্রেজেন্টেশন বা এগুলোর উপসর্গগুলো একটু ভিন্ন হতে পারে। যেমন অনেক রোগী বলে থাকেন যে তিনি যখন খান তখন তার মুখ ঘামে, এটা একটা সমস্যা। বা অনেকে পেটের সমস্যা বা ডায়রিয়াজনিত সমস্যা ভুগে থাকেন, যেটা কিনা রাতে হয় বিশেষ করে, এটাও ডায়াবেটিক রোগীদের একটা স্পেসিফিক সমস্যা। অনেকে দেখবেন যে তাদের ঘাম বা শরীরের যথেষ্ট পরিমাণে ঘাম হচ্ছে না, সেটাও কিন্তু ডায়াবেটিসের আমরা যেটা বলি অটোনমিক নিউরোপ্যাথি সেটার জন্য হতে পারে। এবং আরও কিছু সিভিয়ার ক্ষেত্রে যে আমরা বলি হার্টে, এই নার্ভের যে সমস্যাগুলো হার্টে পর্যন্ত আমরা দেখতে পারি, এই উপসর্গগুলো অনেকের ক্ষেত্রে হার্টের অ্যারিথমিয়া বা হার্ট রেট জনিত কারণে সমস্যা হতে পারে। ধন্যবাদ। ডাক্তার সানজিদা ইসলাম, আপনার কাছে জানবো যে মানে ডায়াবেটিস থেকে ক্ষতি হয় না এমন কোনো অঙ্গ তো আসলে নাই, যেমন কিডনি, লিভার, চোখ আমরা যেভাবে বলি, কিন্তু আমরা যে এই যে বলছি যে আমাদের রোগীদের মধ্যে 30%ই স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন, তাহলে কি ডায়াবেটিস থেকে সব থেকে বেশি আক্রান্ত কি মানে স্নায়ুজনিত সমস্যা কি বেশি ঘটাচ্ছে, এরকম কোনো বিষয় আছে কিনা? ধন্যবাদ আপনাকে।
আমরা যেটা বলে থাকি যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস হয়ে যায় সেটা হচ্ছে ডিপেন্ড করে যে কত বছর ধরে তার ডায়াবেটিসটা আছে, সেটা গুরুত্বপূর্ণ। কারণ ডিউরেশনটা খুব গুরুত্বপূর্ণ। এবং ডায়াবেটিস হলে যেটা হয় যে হাই ব্লাড সুগার যাদের থাকে, রক্তে শর্করার পরিমাণটা যদি বেশি থাকে, সেক্ষেত্রে যে আমাদের নার্ভ সাপ্লাই যেটা বডিতে থাকে, যে পেরিফেরাল আছে এবং যে ইন্টারনাল আছে, তো নার্ভের যে ব্লাড সার্কুলেশনগুলো ড্যামেজ হয়। আসলে এক্ষেত্রে আমরা বলি ডায়াবেটিসের কমপ্লিকেশনটা আমরা দুই ভাগে ভাগ করি, একটা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ম্যাক্রোভাস্কুলার। মাইক্রো হচ্ছে যে ছোট ছোট ভ্যাসেলগুলো যেগুলো ডিস্ট্রয় হয়, রক্তনালীগুলো যখন ইনজুর হয়ে যায় হাই ব্লাড সুগারের কারণে, সেটা আমরা বলি মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আর যদি বড় রক্তনালীগুলো ইনভলভ হয়ে যায় হাই ব্লাড সুগারের জন্য, সেটা আমরা বলি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এখন মেইন হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন তিনটা পড়ে যায়, চোখের মধ্যে রেটিনোপ্যাথি, নার্ভের মধ্যে নিউরোপ্যাথি, কিডনির মধ্যে নেফ্রোপ্যাথি। আচ্ছা, তো এটা হচ্ছে যে আসলে কোন ভ্যাসেলটা ইনভলভ হবে সেটা ইম্পর্টেন্ট, ব্লাড সুগার কেমন ছিল, কেমন রেখেছেন তার উপর ডিপেন্ড করে। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলি 5 থেকে 10 বছরের মধ্যে কিন্তু এই কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করে, এবং টাইপ 1-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 বছর পরে কমপ্লিকেশনগুলো আসে। ধন্যবাদ ডাক্তার ফৌজিয়া আনার। আমরা যেমন বারডেমের ক্ষেত্রে দেখি যে ডায়াবেটিস নিয়ে কেউ আসলেই তার সব কিছু ইভ্যালুয়েট করা হয়, কত দ্রুত বের করা যায়। এটি আসলে সব জায়গায় হয় কি না, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে ডায়াবেটিস দেখবার পর, মানে আইডেন্টিফাই হওয়ার পরেই মানে স্নায়ুজনিত সমস্যা আছে কিনা এটি কত দ্রুত আসলে শনাক্ত করার চেষ্টা করা হয়। মানে এটা বারডেমের গল্পও জানতে চাই, অন্য জায়গার গল্পও জানতে চাই। প্রথম কথা হচ্ছে বারডেম এবং বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যতগুলো অঙ্গ সংগঠনগুলো আছে, সাধারণত প্রায় প্রত্যেকটিতেই আমরা যখন একজন রোগী আসে তখন আমাদের ডায়াবেটিসের পাশাপাশি আমাদের প্রথম টার্গেট থাকে রোগীগুলো কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, যে জটিলতা যেটা ডক্টর সঞ্জিদা বললেন যে মাইক্রোভাস্কুলার অথবা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো আছে কিনা। ম্যাক্রোভাস্কুলার মধ্যে আমরা যেটা জানি যে হার্ট, পায়ের শিরায় কোনো সমস্যা আছে কিনা, এবং হচ্ছে ব্রেনে কোনো স্ট্রোক বা সেই জনিত জটিলতা আছে কিনা। এবং মাইক্রোভাস্কুলার মধ্যে হচ্ছে চোখ, কিডনি এবং আমাদের হচ্ছে নার্ভ। প্রথম আমরা একজন রোগীকে দেখি, তখন আমরা রোগীর ইতিহাস বা হিস্ট্রি নিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে তিনি কোন জটিলতায় আক্রান্ত হতে পারেন। সেই অনুযায়ী আমরা শারীরিকভাবে এক্সামিনেশন করে থাকি এবং পরীক্ষা নিরীক্ষায় মোটামুটি তার যেই সিস্টেম বা যেই সমস্যা ইনভলভ আছে সেই সিস্টেমটা আমরা শনাক্ত করি আমরা ক্লিনিক্যালি বা শারীরিক পরীক্ষার মাধ্যমে। এরপরে আমরা সাধারণত কিছু টেস্ট বা ইনভেস্টিগেশন করতে দিই ডায়াবেটিসের ব্লাড সুগার টেস্টের পাশাপাশি। তার মধ্যে একটা হচ্ছে আমরা ইউরিনের মধ্যে আমরা মাইক্রো অ্যালবুমিন একটা পরীক্ষা করি, তাতে আমরা বুঝতে পারি তার কিডনি ইনভলভমেন্ট আছে কিনা। এবং আমরা চোখের পরীক্ষা করে থাকি, অপথলমোলজিস্টের কাছে রেফার করে দরকার হলে তাহলে তার রেটিনোপ্যাথি আছে কিনা সেটা আমরা নির্ভর করি। এবং নিউরোপ্যাথিক এক্সামিনেশন আসলে আমরা সাধারণত ক্লিনিক্যালি আমরা বুঝে থাকি, পরীক্ষা নিরীক্ষা করে মোটামুটি নিশ্চিত হয়ে যাই। তারপরও একটা মানে ভালোভাবে নিশ্চিত হওয়ার জন্য আমরা নার্ভ কন্ডাকশন স্টাডি নামক একটা টেস্ট করতে পারি, যেটা কিনা বারডেম সহ অন্যান্য বেশ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে সেই পরীক্ষাটির ব্যবস্থা আছে। এবং এই পরীক্ষাগুলো করে আমরা নিশ্চিত হই তার নার্ভের কোন জায়গাটা ইনভলভ বা কতটুকু ইনভলভ বা ক্ষতির পরিমাণটুকু কতটুকু, এবং সেই অনুযায়ী পেশেন্টকে আমরা চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকি। তবে সবচেয়ে আমরা গুরুত্বপূর্ণ যেটা আমরা রোগীদেরকে সবসময় বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে সারা পৃথিবীতেই নার্ভের ক্ষতি একবার হলে কিন্তু সেটা আবার পুনরায় আগের মতো নর্মাল স্টেটে নিয়ে আসার আসলে কিন্তু কোনো কার্যকরী চিকিৎসা আবিষ্কৃত হয়নি। কাজেই সময় থাকতে আমাদের সতর্ক হতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। রোগীরা যেটা করেন দীর্ঘদিন অবহেলা করে ডায়াবেটিস কন্ট্রোল না রেখে যখন নার্ভ ড্যামেজ করে আমাদের কাছে আসেন, তখন আমরা ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি কিছু চিকিৎসা দিয়ে থাকি যাতে করে তার ব্যথা বা সিমটমগুলো কিছুটা উপশম হয়। কিন্তু পুরোপুরি আসলে সব রোগীর ক্ষেত্রে করা সম্ভব হয় না, কারণ নার্ভের ক্ষতি একবার হলে সেটা কিন্তু পুনরায় নর্মাল অবস্থায় ফিরিয়ে আনার জন্য কোনো কার্যকরী ওষুধ কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কাজে সবসময় অ্যাটলিস্ট আমরা বলে থাকি যে আপনারা শুরু থেকেই সতর্ক হতে হবে, নার্ভ ড্যামেজ হওয়ার আগ থেকেই যেন আমরা নার্ভ ড্যামেজটা ঠিকই রাখতে পারি, এটাকে প্রতিহত করতে পারি, আমাদের টার্গেট হয় ওটা। এবং আমরা আমাদের বারডেম সহ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যতগুলো প্রতিষ্ঠান আছে আমাদের সব জায়গায় এই রোগ ধরা, রোগের চিকিৎসা ব্যবস্থা এবং দরকার হলে যদি এর পরে কোনো স্পেশালিটি দরকার হয়, যেমন যদি কোনো কারো পায়ের নার্ভজনিত কারণে যেটা পায়ের জটিলতা হয় তার জন্য যদি কোনো সার্জনের রেফারাল প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে আমরা অ্যারেঞ্জ করে থাকি বা ব্যবস্থা করে থাকি। বিশেষ করে পোডিয়াট্রিস্ট যারা এই ফুট কেয়ার বিশেষজ্ঞ, তাদেরও ব্যবস্থা আছে আমাদের এখানে এবং তাদের মাধ্যমে আমরা সার্ভিসগুলো পেয়ে। আমি সেই জায়গায় আসবো। ডাক্তার সানজিদা ইসলাম, আপনার কাছে জানতে চাই যে এই রোগীগুলো আসলে কোন স্টেজে আপনাদের কাছে প্রাথমিকভাবে আসে, আবার আসার পরেও কি এমন হয় কিনা যে একটু ভালো হয়ে গেল তারপরে আবার তারা হারিয়ে গেল আর কি?
মানে কেমন কি ঘটে? আসলে পেশেন্টগুলো যখন রোগীরা আমাদের কাছে আসে তখন সিমটমস তাদের প্রথমে ডেভেলপ করে যে হাত পা জ্বালা পোড়া করছে স্পেশালি, তারপর ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া, দুর্বলতা লাগা। এটা যখন পেশেন্ট দেখছে যে না জ্বালা পোড়া কমছে না তখন সে আমাদের কাছে আসে। এখন এই যে নিউরোপ্যাথির কজ শুধু ডায়াবেটিস না, আরও অনেক কজ আছে, হরমোনাল কজ আছে, কিডনি ডিজিজ আছে, ভিটামিন ডেফিসিয়েন্সি আছে। এখন ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরাই জিজ্ঞেস করি কোনো সমস্যা আছে কি না। যখন ফলো আপে তারা আসেন, যখন দেখি কোনো পেশেন্টের ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে নাই, যেটা বলি 3 মাসের গড় আমরা স্পেশালি দেখি যে গড় যদি 10-এর বেশি থাকে, ব্লাড সুগার ফাস্টিং 16-এর বেশি থাকে, একদম কন্ট্রোল থাকে না, তার সেই সমস্ত রোগীগুলো আমাদের কাছে আসে প্রথম, যে হাত পা জ্বালাপড়া করছে বা আমার ঝিনঝিন করছে, রাতে ঘুমাতে পারছে না, ফ্যানের নিচে পা রাখা যাচ্ছে না বা কোনো কিছু পায়ের উপর রাখা যাচ্ছে না। তো সেই সমস্ত রোগীকে আমরা প্রথমেই বলি যে আপনার ব্লাড সুগারটা দেখি কেমন আছে, হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা, স্পেশালি থাইরয়েড হরমোন যদি হাইপোথাইরয়েড আছে কিনা সেটা দেখে আমরা, কিডনি ফাংশন কেমন আছে সেটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যদি আনকন্ট্রোল ব্লাড সুগার আমরা পেয়ে যাই সেক্ষেত্রে পেশেন্টকে কাউন্সেলিং করতে হয় যে আপনার ডায়াবেটিসটা একদম নিয়ন্ত্রণে রাখতে হবে। সেক্ষেত্রে হচ্ছে টার্গেট ফিক্সড করে দেয়, খালি পেটে 6, ভরা পেটে 8 থাকতে হবে, আপনার একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, সুষম ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে, এবং তারপরেও যদি এই কমপ্লেনগুলো না কমে, জ্বালা পোড়া, ঝিনঝিন, তখন আমরা অ্যান্টি নিউরোপ্যাথিক ড্রাগস আমরা স্টার্ট করে দিই। ফলো আপে থাকতে বলে 1 থেকে 2 মাস পর দেখা যায় যে সমস্ত রোগীরা খুব ভালোভাবে ডায়াবেটিসটা কন্ট্রোল করে ফেলতে পারে তারা কিন্তু খুব ভালো উপকারী পায়, হ্যাঁ, এবং এটা কিন্তু চলেও যায়। দেখা যাচ্ছে 2-3 মাস পরে এসে বলছে না আমার সে জ্বালা পোড়াটা ছিল সেটা চলে গিয়েছে, নাই। কিন্তু কিছু কিছু রোগী এসে বলে যে না আমার যেমন ছিল তেমনই আছে। সেক্ষেত্রে আমরা রোগীকে উপদেশ দিই, যদি ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা মুখে ওষুধ খেয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইনসুলিনটা স্টার্ট করে দিই। কারণ দেখা যাচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস যদি আমরা ইনসুলিনটা শুরু করতে পারি তো পেশেন্টের যে এই কমপ্লেনগুলো যে নিউরোপ্যাথিক যে কমপ্লেনগুলো এগুলো খুব দ্রুত চলে যায়, এবং আমরা সেটা কাউন্সেলিং করে দিই যে ইনসুলিনটা আমরা শর্ট টাইমের জন্য দিব, সেটা লাইফ লং নেওয়া লাগবে না। আপনার ব্লাড সুগারটা আপনি ইনসুলিন দিয়ে কন্ট্রোল করেন, এছাড়া আনুষঙ্গিক যদি অন্য কোনো না থাকে তাহলে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করে ভালো করতে পারি। আর যদি দেখা যায় যে হরমোনের কোনো প্রবলেমের কারণে নিউরোপ্যাথি হয়ে আছে সেখানে আমরা থাইরয়েড হরমোন রিপ্লেস করতে পারি যদি হরমোনের ঘাটতি থাকে। তারপরে কিডনির সমস্যা থাকলে সেক্ষেত্রেও আমরা কিডনির ফাংশনগুলো করে কিডনির ট্রিটমেন্ট দিয়ে দিতে পারি, সেভাবে পেশেন্টগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার ফৌজি, আপনার কাছে জানবো যে ডায়াবেটিক নিউরোপ্যাথিরও আসলে কোনো স্টেজ আছে কিনা, যে মানে এই যে আপনি বললেন যে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, এটা কি সবারই হয়ে যায় নাকি আক্রান্ত হওয়ার পরেও এখানে অনেকগুলো স্টেজ আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ডায়াবেটিক রোগীরা কে কোন জটিলতা আক্রান্ত হবেন সেটারা কিন্তু একটা আমরা বলি জেনেটিক একটা ব্যাপার থাকে, অর্থাৎ সব রোগী যে কিডনি রোগে ভুগবেন বা সব রোগী যে নার্ভের সমস্যায় ভুগবেন সেটা কিন্তু না। একটা নির্দিষ্ট সংখ্যক রোগী যাদের দেখা গেছে রিসেন্ট স্টাডিতে বা গবেষণায় দেখা গেছে যে যাদের জেনেটিক্যালি যাদের একটা টেন্ডেন্সি থাকে যে না এই রোগীটার কিডনি সমস্যা হবে তারা কিন্তু সেই রোগে ভুগে থাকেন। আচ্ছা, তো এখানেও নিউরোপ্যাথিতেও কিছুটা আমরা মনে করা হয় যে কিছুটা জেনেটিক ব্যাপার থাকতে পারে। দেখা যায় সেই সব রোগীরাই সাধারণত দেখা যায় কোনো সমস্যা নেই, তার হার্টে বা কিডনিতে কোনো সমস্যা না থাকলেও অনেক সময় দেখা যায় শুধু নার্ভের সমস্যায় তারা আক্রান্ত হয়ে থাকেন। ক্লিনিক্যালি দেখা যায় আমরা এক্সামিন করে দেখি যে তাদের সমস্যাগুলো মাইল্ড আছে, মানে প্রাথমিক পর্যায়ে আছে। এর পরের স্টেজগুলো সাধারণত আমরা যেটা বলে থাকি সমস্যাগুলো আরও তীব্র আকার ধারণ করে এবং নার্ভ কন্ডাকশন স্টাডি করলে আসলে বোঝা যায় যে তার নিউরোপ্যাথিটা বা স্নায়ুজনিত সমস্যাটা সিভিয়ার কিনা বা তীব্র কিনা, সেটা আমরা সাধারণত পরীক্ষা করে নিশ্চিত হয়ে থাকি। হ্যাঁ, এরকম হতে পারে। আমরা সাধারণত রোগীর সিমটম এবং পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী আমরা মোটামুটি রোগীকে ক্যাটাগরাইজ করে থাকি। ধন্যবাদ। ডাক্তার সানজিদা ইসলাম, মানে এর মানে আক্রান্তরা আসলে কতভাবে ক্ষতিগ্রস্ত হয় এটার ধরন যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। নিউরোপ্যাথির আসলে কয়েকটা টাইপস আছে, আমরা বলি যে পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, অটোনমিক নিউরোপ্যাথি আছে, ফোকাল নিউরোপ্যাথি আছে। পেরিফেরাল নিউরোপ্যাথি যাদের হবে তাদের হচ্ছে যে আপনার হাত পা জ্বালা পোড়া, যেটা বলছি নার্ভ ড্যামেজ হবে, স্পেশালি আপার লিম লোয়ার লিম, যেটা হাত পায়ের নার্ভগুলো ড্যামেজ হবে। সেক্ষেত্রে রোগীদের যে কমপ্লেনগুলো থাকবে সেটা হচ্ছে জ্বালা পোড়া, ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া, বলে শুয়ের মতো খোঁচার মতো পা। আর যেটা হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি যারা আক্রান্ত হবে সেক্ষেত্রে রোগীরা বলবে যে আমার খাবার হজম হচ্ছে না, খাবার পর আমার পেট ফাঁপা
থাকছে, পেট সবসময় ভরা থাকে, খাওয়ার রুচি থাকে না। আর যদি হার্টে এফেক্ট করে অটোনমিক নিউরোপ্যাথি, সেটা ফিক্সড হার্ট রেট আমরা বলি, অথবা হঠাৎ করে প্রেশার কমে যাওয়া। রোগী বলবে আমি বসা থেকে দাঁড়াচ্ছি, আমি হঠাৎ করে আমার একটা মাথা ঘোরানো হচ্ছে, আমার প্রেশার ফল করছে, সেটা একটা গুরুত্বপূর্ণ। এছাড়া মূত্রনালীতেও সমস্যা হয়ে থাকে, যে রোগীরা বলে আমার ঠিকমতো পেশাব কমপ্লিট হচ্ছে না, পেশাব সম্পূর্ণ আমরা করতে পারছি না। সেটা হচ্ছে এই সমস্ত সমস্যার কারণে আমার রিকারেন্ট ইউটিআই, বারবার পেশাবে ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি অটোমিক নিউরোপ্যাথি। আর একটা আছে ফোকাল নিউরোপ্যাথি, 3 নম্বর যেটা। ফোকাল নিউরোপ্যাথি স্পেসিফিক একটা জায়গায় পেশেন্টে বলবে যে ওই জায়গাটা হচ্ছে সেন্সেশন পাচ্ছে না, বার্নিং হচ্ছে, সেটা স্পেসিফিক একটা নার্ভ যখন ইনজুরি হয়। তো এভাবে পার্ট বাই পার্ট। আর হচ্ছে পেশেন্ট, যেটা আপা খুব সুন্দর করে বলেছেন, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড বলবে বার্নিং সেন্সেশন, টিংলিং সেন্সেশন, উইকনেস। তারপর যখন একটু সিভিয়ার হবে, রোগী বলবে যে আমার খুব দুর্বল লাগছে, আমি কোনো বোধ শক্তি পাচ্ছি না। স্পেশালি পায়ে যখন বোধ শক্তি নষ্ট হয়ে যাবে, রোগী ব্যথা পাবে কিন্তু রোগী বলতে পারবে না। সেক্ষেত্রে হবে কি, পেশেন্ট ব্যথা পাচ্ছে, সেখানে একটা আলসার হয়ে গেছে, রোগী সেই বোধ শক্তি নাই, সেটা একটা সিভিয়ার স্টেজে যখন চলে যাবে নিউরোপ্যাথি। তো সেই সমস্ত রোগীদের দেখে নিউরোপ্যাথিক আলসার ডেভেলপ করে, এই আলসারটা শুকাতে চায় না, যেহেতু বোথ নার্ভ এবং ব্লাড ভেসেল দুটাই ড্যামেজ হয়ে যায়। সে সমস্ত রোগীরা আবার তখন আমরা সিভিয়ার কেস বলি, যে টোটাল নার্ভ ড্যামেজ হয়ে গেছে, রোগীর কোনো বোধ শক্তি নাই। সেক্ষেত্রে যতটা আরও ইম্পর্টেন্টভাবে তখন আমাদের রেফার কেস হয়ে যায়, যেটা আমরা ফুড সার্জনের কাছে রেফার করি, নিউরোপ্যাথির কাছে আমরা রেফার করে দিই। অঙ্গহানির ব্যাপার বা পা কেটে ফেলতে হচ্ছে, এই সংখ্যাটা আসলে কেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে? বলা হয় যে যাদের ডায়াবেটিক রোগী আছে তাদের যে অঙ্গহানি বা পা কেটে ফেলার সমস্যাটা যাদের ডায়াবেটিস নেই তাদের থেকে প্রায় 20 গুণ বেশি। ঠিক আছে, অর্থাৎ যাদের যেসব রোগী, যতগুলো রোগী পা কাটা রোগী, সার্জিক্যাল অনেক কারণে রোগীর পা কেটে ফেলতে হয়, তার থেকে ডায়াবেটিক রোগীর সংখ্যাটা প্রায় 20 গুণ বেশি। অর্থাৎ দেখা যায় যে ডায়াবেটিস হলেই কিন্তু এই পায়ের ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা আসলে বেড়ে যায়। আসলে পায়ের অঙ্গহানি তো আসলে সবচেয়ে শেষ পর্যায়ে, শুরুটা হয় খুব ছোট একটা জিনিস দিয়ে। যেমন ধরুন, যদি কোনো পেশেন্টের নিউরোপ্যাথি থাকে, সে একটা পায়ে কাটা ফুটলো কোনো কারণে, বা পায়ে খুব একটা ছোট একটা ইনজুরি হলো, সে হয়তো টেরও পেলো না, কেননা ডায়াবেটিক রোগীদের অনুভূতিটা কিন্তু নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। সো একটা ব্যথা পেলেও কিন্তু সে সেভাবে সেটা বলতে পারে না। তার হয়তো পায়ে একটা ছোট্ট কাটা ফুটেছে, একটা ইনজুরি, বা হাতে একটা কাটা ফুটেছে, সেটা একটা ইনজুরি, সে হয়তো সেটা অবহেলা করলো বা এটাকে নেগলেক্ট করলো। তখন সেখান থেকে দেখা যায় যে আস্তে আস্তে ইনফেকশন হয়ে যখন জিনিসটা বড় হয়ে যায়, আলসার হয়ে যায়, তখন সে টের পায়। কিন্তু ততক্ষণে কিন্তু ইনফেকশনটা ছড়িয়ে গেছে, শুধু সেই পা বা হাতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা কিন্তু তার ব্লাড ভেসেল বা সেখানে যে অঙ্গগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গ বা নার্ভ যেগুলো আছে, সেই পুরো স্ট্রাকচারটা ইনভলভ করে ইনফেকশনটা ছড়িয়ে যায়। তখন দেখা যায় সার্জনরা যারা এই পায়ের ইনফেকশনগুলো যারা দেখেন, দেখা যায় যে পায়ের বেঁচে থাকার বা সেই অঙ্গটার বেঁচে থাকার সম্ভাবনাটা কতটুকু, আমরা বলি ভায়াবিলিটি। তো সেই ভায়াবিলিটি যখন থাকে না, তখন আসলে আমাদের বাধ্য হয়েই বাকি শরীরের বাকি অংশটাকে সেভ করার জন্য সেই অংশটুকু কেটে ফেলতে হয়। এটা আসলে সবচেয়ে শেষ পর্যায়ে। আমরা আসলে চাই না ডায়াবেটিক রোগীরা সেই পর্যায়ে যাক, এবং শুরুটা হয় হচ্ছে নিউরোপ্যাথি থেকে। নিউরোপ্যাথিক রোগীরা আসলে যখন তাদের পায়ের রক্ত চলাচলও কিন্তু সীমিত হয়ে যায়, আমরা বলি অনেক সময় হার্টে ব্লকের কথা, সেই একই রকম ব্লকটা যখন পায়ের শিরায় আসে, তখন কিন্তু এই নিউরোপ্যাথির কমপ্লিকেশনগুলো আরও তাড়াতাড়ি খারাপের দিকে যেতে থাকে। সো নিউরোপ্যাথি যেখানে অনুভূতি নষ্ট, একটা ব্যথা পেলো সে টের পেলো না, সেই সাথে পায়ের রক্ত চলাচল কম, এই দুটো মিলিয়ে কিন্তু আসলে পায়ের যে ইনফেকশন বা গ্যাংগ্রিন, এই জিনিসগুলো তাড়াতাড়ি প্রোগ্রেস করে। আমার এখানে একটু জানার বিষয় যে আমরা সাধারণত দেখি যে যখন কাটা ফোটে বা হচ্ছে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হন, তারপরেই তো আসলে জানতে পারেন রোগী তার সমস্যা হচ্ছে। যার আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটলো না, তার আসলে কি হবে? তারও তো পা কেটে ফেলতে হতে পারে কোনো একটা সময় গিয়ে। ব্যাপারগুলো এরকম হয়, যেমন ধরুন কোনো একজন রোগী, তার নিউরোপ্যাথি আছে, সে তার অনুভূতির টের কম, সে একটা নতুন জুতো পরলো যেটা কিনা টাইট, তার পায়ের সাথে ম্যাচ করলো না, তখন একটা ছোট্ট একটা ফোসকা তার ডেভেলপ করে, সেখান থেকেও জিনিসটা শুরু হতে পারে। যেমন অনেকে যেটা আমরা বলি যে ডায়াবেটিস রোগী যেহেতু তাপমাত্রার তারতম্যটা তারা ঠিকভাবে ধরতে পারে না, কেউ অনেক সময় জয়েন্টে ব্যথার জন্য কেউ হট ওয়াটার শেক নিল বা গরম কিছু দিয়ে শেক নিল, দীর্ঘক্ষণ ধরে সে যে শেক নিচ্ছে, তার যে তাপমাত্রাটা যে তার চামড়ার সাথে বা শরীরের সাথে মানানসই না, সেটা যে বেশি হয়ে যাচ্ছে, সেটাও সে টের পাচ্ছে না। তো তখন সেখান থেকে একটা ফোসকা থেকে বা ব্লিস্টার থেকে জিনিসটা কিন্তু শুরু হতে পারে। শীতকালে এটা বেশি হয়ে থাকে। আমাদের পেশেন্টরা যখন এই যে শীতের জন্য আগুনের কাছে বসে থাকে, নিউরোপ্যাথিক পেশেন্টের কিন্তু বোধশক্তি কম থাকে, তখন তারা হাই হিট বা কোল্ড হিটের টেম্পারেচার বুঝতে পারে না। সেক্ষেত্রে কিন্তু যদি কোনো কারণে বুঝতে না পারে, ফোসকাও যদি না পড়ে, একটা সময় গিয়ে তো আসলে তার পা কাটতে হবেই।
একটা সময় নট নেসেসারি যে সবসময় কাটতে হবে। কোনো রোগী যদি সচেতন থাকেন, এই জন্য আমরা ডায়াবেটিক রোগীদের বলি কি প্রতিদিন তার পা ইন্সপেকশন করতে বা চেক করতে। আচ্ছা। এবং শরীরের যে কোনো স্থানে কোনো এরকম চামড়ায় কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো চামড়া লাল হয়ে যাচ্ছে কিনা বা ছোট কোনো ফোসকা পড়ছে কিনা, সেগুলো আমরা তাকে চেক করতে বলি। একটা কথা বলা হয় যে ডায়াবেটিক রোগীরা তার পায়ের যত্নটা সেভাবেই নেবেন যেভাবে একজন তরুণী তার মুখের যত্ন নিয়ে থাকেন, অর্থাৎ প্রতিদিন আয়নাতে দেখেন। সো সেভাবে ডায়াবেটিক রোগীরা প্রতিদিন তার পা দেখবে। হ্যাঁ, তার পায়ের দরকার হলে ছোট একটা আয়নার সাহায্য নিয়ে পায়ের আঙ্গুলের ফাঁকে কোনো ইনফেকশন আছে কিনা, ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা, ছোট্ট কোনো ক্র্যাকস বা ফিশার বা কোনো একটা কাটা ফুটলো বা কোনো একটা দাগ আছে কিনা, কোনো একটা ইনজুরি আছে কিনা, এটা চেক করবেন প্রতিদিন। তার থেকেও বড় ব্যাপার তো হচ্ছে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসা। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা তো প্রাথমিকভাবে সব কিছুরই প্রাথমিক একটা পূর্ব শর্ত, ডায়াবেটিক কন্ট্রোল করতে হবে। কিন্তু এটা হচ্ছে তার সাথে নিউরোপ্যাথি যাদের আছে, যাদের ফুটের সমস্যা আছে, যাদের হতে পারে, তাদের একটা প্রিভেন্টিভ মেজার্স আমরা বলে থাকি, তাদের এডুকেশন। তারা যদি এই নিয়মগুলো নিয়মিত একটু মেনে চলে তাহলে কিন্তু তারা এই ইনজুরিটা এড়াতে পারবে, এবং ইনজুরি এড়ালে কিন্তু অঙ্গহানির মতো ঘটনাগুলো এড়ানো সম্ভব। ধন্যবাদ। ডাক্তার সানজিদা ইসলাম, মানে যেই অবস্থাতে ডায়াবেটিসের যেই মাত্রাতে গিয়ে একটা মানুষের নিউরোপ্যাথি হচ্ছে, সেখান থেকে উনি ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসতে চাইলে এই জার্নিটা, এটাও তো একটা যুদ্ধ, সেইটা করতে আসলে কি কি করতে হয়, বা এটা আসলে পারে কিনা, কতদিন সময় লাগে? হিস্ট্রি নিয়ে থাকি ডায়াবেটিসের, কতদিন ধরে হিস্ট্রি কেমন ছিল, বা তার 3 মাসের যে গড়টা আমরা চেক করি। তারপর হচ্ছে যদি কমপ্লেন থাকে নিউরোপ্যাথি, আপনি যেটা বলেছিলেন যে সবাইকে অ্যাম্পুটেশন করা লাগে কিনা, না, আসলে ব্লাড সার্কুলেশন কেমন আছে পায়ে এক্সামিনেশন করে, নার্ভ সার্কুলেশন কেমন আছে, যেটা নার্ভ কন্ডিশন টেস্ট আমরা চেক করতে পারি। এখন যদি আমরা বিভিন্ন টেস্ট করে পর দেখি যে পেশেন্টের ডায়াবেটিসটা কন্ট্রোল ছিল না গত 3 মাসে, অ্যাভারেজ মোর দ্যান 10%, তো সেই সমস্ত রোগীদেরকে আমরা কাউন্সেলিং করে দিই যে আপনার ডায়াবেটিস গত 3 মাসে নিয়ন্ত্রণে ছিল না, যার কারণে অনেকখানি নার্ভ ড্যামেজ হয়ে গিয়েছে আপনার। এখন আপনি যদি ডায়াবেটিসটা এখন কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে পারেন বা ডায়েট কন্ট্রোল করতে পারেন, তাহলে ইনশাল্লাহ এটা রিকভার হয়ে যাবে, একটা সুযোগ আছে। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কাউন্সেলিং করে তার ডায়েট চার্ট, তার যে হেলদি লাইফস্টাইল, সব কিছু আমরা ঠিক গুছিয়ে দিই। যেটা বলি যে আপনাকে লাইফস্টাইল চেঞ্জের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদিন আপনাকে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। তারপর সুষম খাদ্য সময় মতো গ্রহণ করতে হবে। সুষম খাদ্যের মধ্যে ব্যালেন্স ডায়েট যেটা বলি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। আপনার ডায়েটে এখন দেখা যাচ্ছে যে অনেক মানুষ ডায়েট কন্ট্রোল করে ব্লাড সুগার কন্ট্রোল করছে, সেটা করা যাবে না। আপনার ডায়েটে 50% কার্বোহাইড্রেট থাকতে হবে, 30% ফ্যাট, 20% প্রোটিন থাকতে হবে। প্রচুর শাকসবজি, ফল খেতে হবে। ভিটামিন বি কমপ্লেক্স যে খাবার আছে সেগুলো নিতে হবে। তারপরে আমরা যখন একটা টার্গেট সেট করে পেশেন্টকে আমরা যখন শুরু করতে বলি যে আপনি এখন থেকে টার্গেটে থাকতে হবে ব্লাড সুগার খালি পেটে 6, ভরা পেটে 8, এভাবে আমরা টার্গেট সেট করে যখন দিই, দেখা যায় 1 থেকে 2 মাসের মধ্যে পেশেন্টে খুব ভালো রেসপন্স করে ফেলে। আবার যদি ব্লাড সুগারের যেটা বলি যে অনেক রোগী ইনসুলিন নিতে চায় না, সত্য কথা বলতে আমরা যখন শুরু করতে চাই বলে আমাকে ওষুধ দিয়ে আপনি আমাকে চিকিৎসা করেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে কাউন্সেলিং করে দিই যে আপনার ঘর অনেক বেশি, আপনি ইনসুলিন নেন, 1 থেকে 2 মাস পর আমরা ইনসুলিনটা বন্ধ করে দেব। যখন আপনি দেখবেন যে ভালো অনুভব করছেন বা ফিল করছেন, নিউরোপ্যাথি রিকভার হয়েছে, তখন আমরা ইনসুলিনটা বন্ধ করে দেব। এছাড়াও ইনসুলিনের পাশাপাশি আমরা অ্যান্টি নিউরোপ্যাথি কিছু ড্রাগস আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে, সেগুলো আমরা দিয়ে রাখি। 2 থেকে 3 মাস ফলো আপের পর যদি দেখি না ভালো হচ্ছে না, পেশেন্টের কমপ্লেন এখনও আছে, সেক্ষেত্রে আমরা সার্চ করি পেশেন্টকে আসলে লাইফস্টাইল চেঞ্জ করেছে কিনা, তারপর তার খাবারের স্টাইল ঠিক ছিল কিনা, তার ডায়াবেটিসের কী অবস্থা ছিল, সব কিছু ঠিক থাকার পরেও যদি কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা হয়তো নিউরোলজিস্টের কাছে রেফার করে দিই। ডাক্তার ফৌজি, আমার দুটো জানার বিষয়, যে যার আসলে নিউরোপ্যাথির সমস্যায় যিনি ভুগছেন, তাকে তো আসলে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য হাঁটাহাঁটি করা লাগছে, 30-40 মিনিট বলছেন, কিন্তু হাঁটাও তো একটা ঝুঁকি আসলে ইনফেকশনের ক্ষেত্রে, এটিও অনেক ক্ষেত্রে হয় কিনা। দ্বিতীয় হচ্ছে যে সাধারণত এই যে আপনার নিজেকে নিয়ন্ত্রণের জন্য অনেক সময় তো অনেকে পুষ্টিবিদের কাছে যাচ্ছেন যে ডায়েট কিভাবে নেবেন না নেবেন, সেই জায়গাতে তারা যে গাইডলাইনগুলো দিয়ে থাকে আর আপনারা যেটি জানেন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য কখনো কখনো দেখেন কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এক্সারসাইজ বা হাঁটাহাঁটির ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। একটা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আমরা বলি যে এক্সারসাইজ করা গুরুত্বপূর্ণ, যার মধ্যে হাঁটা হচ্ছে সবচেয়ে সহজতর উপায়। কিন্তু যেসব পেশেন্টের নিউরোপ্যাথি থাকে বা স্নায়ুজনিত সমস্যা থাকে, তাদের আসলে কিছু ব্যাপারে সতর্ক হতে হবে। একটু আগে আমি যেটা বলছিলাম, পায়ের যত্নটা, রেগুলার যত্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং এক্সারসাইজ বা হাঁটার সময়
তারা কী ধরনের জুতা পরবেন সেটা নির্ধারণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিছু কিছু ব্যাপার বলা হয়ে থাকে যে জুতোটা হবে হচ্ছে যে আরামদায়ক ম্যাটেরিয়ালে, এবং সেটা হচ্ছে যে সামনের পাগুলো বা আঙ্গুলগুলো যেন ঠিকমতো চলাচল করতে পারে। আমরা বলি ওয়াইড টু বক্স, অর্থাৎ কনিক্যাল শেপ সামনের দিকে সেরকম কোনো জুতা না পরাই ভালো। ওয়াইড টু বক্স যুক্ত, এবং সোলটা হবে হচ্ছে থিক, অর্থাৎ নরম সোল বা পাতলা সোল যেন না হয়, কেননা এটা হলে কিন্তু কোনো একটা ইনজুরির সম্ভাবনা বেড়ে যায়। সো সোলটা হবে ঠিক। তবে আপনার সবচেয়ে বলি যে রোগী জুতা কেনার সময় একটা কাগজে তার পায়ের ছাপটা দিয়ে সেই ছাপটা জুতো কেনার সময় নিয়ে যাবে, এবং এই ছাপটা তার পায়ের ছাপটা যে জুতোয় ফিট করে প্রপারলি সেরকম জুতাটা তার জন্য পারফেক্ট, সেটা বুঝতে হবে। অনেক সময় জুতোর দোকানে গেলে এ ধরনের জুতো আজকাল পাওয়া যায়, ডায়াবেটিক রোগীদের স্পেশাল জুতো বানানোর ব্যবস্থা আছে। তো সেখানে গিয়ে কনসাল্ট করলে কিন্তু তারা সে ধরনের জুতোগুলো, যে জুতা পরে তারা সেফলি হাঁটতে পারবে, যে জুতা পরলে তাদের ফোসকা পড়বে না বা ব্যথা হবে না বা ডিসকমফোর্ট ফিল করবে না, এই ধরনের জুতা পরেই তাদের যে কোনো রকমের এক্সারসাইজ বা হাঁটা উচিত। এবং অনেকে বলেন মোজা কী ধরনের পরিধান করবে, মোজাটাও আসলে সুতি বা নরম কাপড়ের মোজাটা পরিধান করাটাই বেটার। এবং 3 নম্বর কথা হচ্ছে যে যখন তারা হাঁটবেন তখন হচ্ছে যেটা 30 to 40 মিনিটস এক্সারসাইজ, এবং যেই সময়ে তাদের পায়ে কোনো ব্যথা বা অনুভূতির সমস্যা হয় বা অনেকে আছে ঝিনঝিন করে, পায়ে রক্ত চলাচল ব্যাহত হয়, সেই সময়টুকু তারা একটু রেস্ট দিবেন, দরকার হলে আবার তারা বিশ্রাম নিয়ে তারা আবার উঠবেন। এবং এ ধরনের কমপ্লেন যদি কোনো রোগী করে থাকেন তাহলে আমরা বলে থাকি যে অতি সত্বর ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিতে, কেন তার পায়ে রক্ত চলাচলের সমস্যা হতে পারে। সেটা আরেক ধরনের একটা সমস্যা, সেটা কিন্তু তার পায়ের অঙ্গহানির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেটা আমরা বলি। এছাড়া হচ্ছে কী ধরনের এক্সারসাইজ করবে, যাদের হচ্ছে হাই রিস্ক ফুড, যাদের কিনা আলসার আছে বা প্রিভিয়াসলি বা আগে একবার আলসার হয়েছে বা পায়ের কোনো কমপ্লিকেশন হয়েছে, তাদের ক্ষেত্রে দরকার হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ফিজিক্যাল ট্রেনারের পরামর্শ অনুযায়ী কী ধরনের ব্যায়াম তাদের জন্য উপযুক্ত সেগুলো কিন্তু তাদেরকে জেনে নিয়ে তারপর এক্সারসাইজ করা বেটার। সবার জন্য যে হাঁটা গুরুত্বপূর্ণ তা না, আমরা যোগা বা রিল্যাক্সেশন এক্সারসাইজ বা সুইমিং বা সাইক্লিং, যেটা তার জন্য অ্যাপ্লিকেবল সেই এক্সারসাইজই কিন্তু তার নিয়ম মেনে করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি আবারও। ডাক্তার সানজিদা ইসলাম, আপনার কাছে জানতে চাই যে অনেক সময় তো আপনারাও নিউট্রিশনিস্টদের কাছে রেফার করেন অথবা রোগীরা নিজেই আসলে যায়, মানে সেখানে কি অ্যাজ ইট ইজ তারা যে ট্রিটমেন্টটা দিচ্ছে সেরকমই কি আপনারা দেখেন না? এখানে অনেক সময় আমরা দেখি ব্যত্যয় ঘটে, কিছুটা চেঞ্জ হয়ে যায়। যেমন ওয়েট রিডিউসের জন্য ডায়েটিশিয়ানের কাছে যাওয়া হয়, ব্লাড সুগার কন্ট্রোলের জন্য যাওয়া হয়। সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিসে যেটা বলা হয়ে থাকে যে ডায়াবেটিস রোগীকে একটা ব্যালেন্স ডায়েট সবসময় নিতে হবে। আমাদের কাছ থেকে যে অ্যাডভাইস সেটা হচ্ছে আপনার প্রতিবেলা খাবারের মধ্যে অবশ্যই কার্বোহাইড্রেট থাকতে হবে, যেটা আমি আরেকবারে বলেছি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেলস, ভিটামিনস আপনাকে থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্লাড সুগার কন্ট্রোলের জন্য ডায়েটিশিয়ানরা আপনার কার্বোহাইড্রেটটা কমাই দেয়, লেস করে দেয়, যেটা আমরা কিটো ডায়েট বলি। অনেক পেশেন্ট আছে বলে আমাদের কাছে যে আমার ডায়েটিশিয়ান তো আমাকে কার্বোহাইড্রেট বন্ধ রাখতে বলেছে এবং কার্বোহাইড্রেট বন্ধ করে আমার ব্লাড সুগার খুব ভালো আছে। তো সেক্ষেত্রে আমাদের কাছে কথা হচ্ছে কার্বোহাইড্রেট না খেলে ব্লাড সুগার অবশ্যই ভালো কন্ট্রোল থাকবে, কিন্তু সেটা তো আপনার অন্য দিক দিয়ে ক্ষতি হবে, কারণ আমাদের প্রত্যেকটা বডিতে গ্লুকোজ দরকার হয়। এই গ্লুকোজটা আমি পারবো কার্বোহাইড্রেট থেকে। এখন আমি যদি কার্বোহাইড্রেট না নেই আমার গ্লুকোজটা কোথা থেকে আসবে? এই গ্লুকোজটা তখন দেখা যাচ্ছে অ্যানারোবিক পাথ হয়ে লিভার থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, গ্লুকোজ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমার ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে, আমার ওয়েট রিডিউস হচ্ছে, কিন্তু আমার ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। তো এই চেঞ্জটা আমরা দেখতে পারি যে অনেক ডায়েটিশিয়ান আছে অ্যাডভাইস করেন যে আপনি কার্বোহাইড্রেট খাবেন না, কম খাবেন, তাহলে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকবে, আপনি ভালো থাকবেন। আমাদের ক্ষেত্রে আমরা এন্ডোক্রাইনোলজিস্ট, আমরা ডায়াবেটোলজিস্ট, আমরা বলি আপনাকে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হলেও আপনাকে খাবার খেয়ে, সুষম খাবার খেয়ে আপনাকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে হলেও আপনাকে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন প্রতিটা ডায়েটে আপনাকে থাকতে হবে। 6 বার আপনাকে খাবার খেতে হবে। ডায়াবেটিক পেশেন্ট অনেক সময় দেখা যায় যে 3 বেলা খাবার দিচ্ছে না, 6 বার আমাদের খাবার। এটাকে আমরা ভাগ করছি 3টা প্রধান খাবার, 3টা হালকা নাস্তা। প্রধান খাবারগুলোর মধ্যে হচ্ছে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। আর হালকা খাবারগুলো তো সকাল 11টায় একটা হালকা নাস্তা, বিকাল 5টায়, রাতে শোয়ার আগে 11টায়। এভাবে ভাগ করে দিয়ে থাকি আমরা খাবারের মেনুটা। আর এটাই অ্যাডভাইস দিই যে কার্বোহাইড্রেট আপনাকে নিতেই হবে। কিন্তু ডাক্তার ফৌজিয়ান, আপনার কাছে জানতে চাই যে কিন্তু বারডেমে তো আসলে এক কমান্ডে সবাই চলে, মানে সে যেই ওরিয়েন্টেশনগত সমস্যা হয়
বারডেমের যতগুলো হাসপাতাল আছে সেখানে তো এই সমস্যা হওয়ার কথা না, বা আপনার অভিজ্ঞতা কি? নিউট্রিশনের ব্যাপার যদি আমি বলে থাকি যে সাধারণত আমরা বারডেম এবং অন্যান্য অঙ্গ সংগঠনগুলো আমাদের যে একটা প্রোটোকল আছে যেটা হচ্ছে মোটামুটি বেশ গবেষণার দ্বারা প্রমাণিত, অনেক বছর ধরে এই জিনিসটা চলে আসে, সেটা আমরা সাধারণত ফলো করে থাকি এবং যেটা কিনা আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী স্বীকৃত। যেই আপনারা যেই খাবারের ব্যাপারে যেটা আমরা শুনে থাকি, রোগীরা বিকল্প ধারার কিছু খাবার পদ্ধতি অনুসরণ করে থাকে। আসলে কিটো ডায়েট ব্যাপারগুলো হচ্ছে যখন পৃথিবীতে ডায়াবেটিসের চিকিৎসা আবিষ্কৃত হয়নি তখনকার চিকিৎসা পদ্ধতি। এখন তো আমরা অনেক এগিয়ে গিয়েছি, কাজে আমরা এখন সারা পৃথিবীতেই ওই ডায়েটের কার্যকারিতা কিন্তু প্রমাণিত হয়নি। কিন্তু আপা যে বলছেন যে সমস্যাটা আসলে হয়, কেউ কেউ এমন করেন, সেটি বারডেমে তো হয় না। সাধারণত রোগীরা হয় না, বাট অনেকে হয়তো অন্যান্য কারো কথা শুনে প্রলুব্ধ হয়ে সেটা ট্রাই করেন, কিন্তু আমরা এরকমও দেখেছি তারা চেষ্টা করে বিফলে আবার আমাদের কাছে ফেরত এসেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে ওই ডায়েটের যে অনেক জটিলতা আছে, যেটা কিনা ডক্টর সানজিদ একটু আগে বলছিলেন, তার মধ্যে আমি একটু যোগ করতে চাই। এটা হচ্ছে যেহেতু সে কার্বোহাইড্রেট খাচ্ছে না, তাহলে তো শরীরে তার ফ্যাট ব্রেকডাউন হচ্ছে, এবং ফ্যাট ব্রেকডাউন হওয়ার একটা খারাপ দিক হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আমরা বলি হার্টে ব্লক হওয়া বা কোলেস্ট্রল জমে যাওয়া বা চর্বি জমে যাওয়া, এই জিনিসটা খুব বেশি পরিমাণে শরীরে বিভিন্ন শিরা এবং অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে। আমার জানার বিষয় সেখানেও, কিন্তু আমার আরও যেটি জানার বিষয় সেটি হচ্ছে যে প্রত্যেকটা সোসাইটি যেমন একটা প্রোটোকলে চলে, সোসাইটি চলে বা মনে করেন কোনো একটা গাইডলাইন একটা গ্রুপ ফলো করে, তো নিউট্রিশনিস্ট যারা আছেন বা ডায়েটিশিয়ান আপনাদের সাথেও যারা আছেন, আবার তারাও তো একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে চলে, তারা একটা গাইডলাইন মেনে চলে। সেক্ষেত্রে বারডেমের সাথে যারা আছেন তাদের সঙ্গে ওই ব্যত্যয়গুলো ঘটে কিনা, যেটি আসলে আপা বলছিলেন? আমিও বারডেমে কাজ করেছি, কয়েকটা বারডেম, তারপর NHN এবং BHS-এ কাজ করেছি। সেখানে দেখেছি যে ওইখানে খুব সুন্দর বারডেমের যে বইটা দেওয়া হয়, এবং সেখান থেকে ডায়েটিশিয়ানের কাছে আমরাই পেশেন্ট রেফার করি, কারণ ডায়েট চার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগীর জন্য। আমরা বারডেমের বইটা যদি খেয়াল করেই দেখি, সেখানে কিন্তু আপনার 1000 ক্যালোরি থেকে আপনার প্রায় 2400-2800 ক্যালোরি পর্যন্ত খুব সুন্দরভাবে 6টা খাবার লিস্ট দেওয়া থাকে। সেখানে কোথাও কখনো কিন্তু কার্বোহাইড্রেট লেস বলা নাই। সেটা পেশেন্টের ওয়েট, সমস্যাটা এর বাইরে হচ্ছে আর এর বাইরে বারডেমে কোথাও নাই। আপনারা ভালো জানেন অঙ্গ সংগঠন এখন আমি যেখানে কাজ করছি সেখানে সাধারণত এই জিনিসটা হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, যখন রোগীরা কারো কথায় শুনে বা তারা একটা বিকল্প ধারা চিকিৎসার চেষ্টা করতে চান, কারো কথা শুনে বেশিরভাগ হয়, এবং আমরা দেখেছি তারা বিভিন্ন জটিলতা নিয়ে আসেন, যেমন সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্স হচ্ছেন, সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেখানে শুনে তারা আছেন। তবে ব্যাপার হচ্ছে যে তাদের গাইডলাইনগুলো আসলে কিন্তু পৃথিবীব্যাপী তো কোনো স্বীকৃত প্রোটোকল না। জি, হ্যাঁ, কিছু কিছু হয়তো তারা উল্লেখ করে থাকেন, কিন্তু এখনও সেটা আমরা যেটা বলি সাধারণত র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, যেটা কিনা সারা বিশ্বে সবচেয়ে স্বীকৃত একটা গবেষণা পদ্ধতি, যার উপর ভিত্তি করে আমাদের গাইডলাইনগুলো তৈরি করা হয়, সেগুলো কিন্তু কোনো সেভাবে ফলো করা হয় না, প্রোটোকল মেনটেন না করে তৈরি করা, এবং এটা অনেক পুরনো একটা চিকিৎসা পদ্ধতি। আমরা এখন অনেক এগিয়ে গিয়েছি, আমাদের চিকিৎসা এখন অনেক এগিয়ে গেছে। সো যদি এই ব্যবস্থাটাই আইডিয়াল হতো তাহলে কিন্তু সারা বিশ্বে সেটা ফলো করা হতো, কিন্তু এটা আসলে হয় না, কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে, আরও বিজ্ঞানীরা বসে নেই, বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা, এমনকি এখন ইনসুলিন ওষুধের বাইরে জেনেটিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিজ্ঞানীরা চিন্তা করছেন। হ্যাঁ, সো সেখানে আমাদের এগিয়ে চিন্তা করাটাই উচিত। ডাক্তার সানজিদা ইসলাম, যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে, তারা তো একটা জেনেটিক্যাল রুট দিয়ে আসলে এই সমস্যায় পড়েন, সেক্ষেত্রে তাদের বংশধররা বা পরবর্তীতে যারা আসে তারাও কি এই ধরনের সমস্যায় পড়ে যায় কিনা, বা এরকম কিছু দেখা যায়? ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি আমরা প্যাথোফিজিওলজি দেখি কেন হচ্ছে, সেটা দেখা যাচ্ছে অনেক দিন ধরে যখন রক্তের শর্করাটা, ব্লাড সুগারটা হাই থাকে, সেক্ষেত্রে রক্তনালী, যে রক্তনালীগুলো আমাদের নার্ভকে সাপ্লাই দিচ্ছে, কি সাপ্লাই দিচ্ছে? পুষ্টি এবং অক্সিজেন। যে নার্ভগুলোকে রক্তনালীগুলো সাপ্লাই, যে রক্তনালীগুলো ওয়াল ড্যামেজ হয়ে যায় হাই ব্লাড সুগারের কারণে। এটা একটা মেন কালপ্রিট, যেটা প্যাথোফিজিওলজি। তো হাই ব্লাড সুগারের কারণে রক্তনালী ক্ষতিগ্রস্ত হচ্ছে। রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে যে স্নায়ু যে পুষ্টি অক্সিজেন পেত সেটা ঠিকমতো পাচ্ছে না, তখন স্নায়ুগুলো নষ্ট হচ্ছে। এখন সেটা বলেছেন যে ফ্যামিলি, যেটা বলেছেন নেক্সট হবে কিনা, অ্যাকচুয়ালি এটা ফ্যামিলিয়াল না। ডায়াবেটিস হতে পারে ফ্যামিলিয়াল, কিন্তু নিউরোপ্যাথিটা ফ্যামিলিয়াল না। যেটা হচ্ছে আপনার ডায়াবেটিস, হরমোনাল বা এরই নার্ভ ডিজিজের কারণে হয়ে থাকে নিউরোপ্যাথি। সেটা যে আমার হয়েছে দেখে আমার বাচ্চা কাচ্চার হবে, আমার ছেলে, ব্যাপারটা তা না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার।
ডাক্তার ফৌজিয়া আনার চিকিৎসা শুরু হয়ে যাবার পরে মানে যেমন আপনারা বলছিলেন যে 1.5-2 মাসেও কন্ট্রোল হতে পারে, সবার গল্প কি আসলে একই রকম কিনা, আর কন্ট্রোল যার হয়ে যায় তিনি কন্ট্রোলে রাখতে পারলে এই সমস্যা চিরতরেও বন্ধ হয়ে যায় কিনা, নাকি ঝুঁকি নিয়ে বেঁচে থাকেন? খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আসলে আমরা যারা ডায়াবেটিস চিকিৎসা সেবায় নিয়োজিত আছি তাদের সবার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। প্রথম কথা হচ্ছে এটা একটা ক্রনিক রোগ বা দীর্ঘমেয়াদী রোগ, এবং এই রোগে যদি আপনার সারা জীবন ধরে আপনি সুস্থভাবে জীবনযাপন করতে চান, রোগটাকে কন্ট্রোল রাখা খুব জরুরি। এক্ষেত্রে রোগটাকে মেনে নিতে হবে, অর্থাৎ রোগের সাথে বসবাস করা শিখতে হবে। রোগীরা যেটা করেন সেটা হচ্ছে মানতে চান না, তারা প্রস্তুত থাকেন না যে এই রোগটা আমার হয়েছে এবং এই রোগের সাথে আমাকে বসবাস করতে হবে। যখন তারা সেটা মানতে প্রস্তুত থাকেন না তখনই আসলে তারা মোটিভেটেড হন না এবং ডাক্তারের কাছে রেগুলার চেক আপে আসেন না, এবং তখনই তাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন রকমের জটিলতা দেখা দেয়। কাজে প্রথমে আমরা বলি পজিটিভ কাউন্সেলিং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ। আমরা পজিটিভভাবে এভাবে অনেক সময় রোগীকে বলে থাকি, যেমন ধরুন সবাই চশমা পরে, চশমা কিন্তু চোখের রোগের জন্য পরে থাকে মানুষ, কিন্তু তাকে কিন্তু আমরা রোগী হিসেবে চিহ্নিত করি না। কিন্তু ডায়াবেটিক রোগীটা এখন এতটাই কমন হয়ে গেছে বা এতটাই এটা প্রাদুর্ভাব যে তাকে আমরা ডায়াবেটিক রোগীরা যারা নর্মাল আছেন বা কন্ট্রোলে আছেন তাদেরকে আমরা রোগী বলতে আসলে প্রস্তুত না, তাদেরকে আমরা বলবো ডায়াবেটিক পার্সন। অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোল থাকলে আপনি সুস্থ সবল মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। রোগী যখন এটা বোঝে এবং মোটিভেটেড হয়, অনুপ্রাণিত হয়, তখনই কিন্তু সে রোগটাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা দেয় বা এফোর্টটা দেয়। তো সেজন্য আমরা বলে থাকি এই পজিটিভ কাউন্সেলিংয়ের মাধ্যমে রোগীকে আমরা যেন ফলো আপে রেগুলার রাখতে পারি। রেগুলার ফলো আপে রাখলে তখন আমরা আসলে এই রোগের নিয়ন্ত্রণ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা রোগীকে আমরা ঠিকমতো দিতে পারি এবং রোগী তখন সেটা ফলো করে, এবং তখনই ডায়াবেটিস কন্ট্রোলটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যায়। অনেক সময় দেখা যায় রোগীর 1 থেকে 1.5 মাস বা 3 মাসে কন্ট্রোল হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে বছরের পর বছর যাচ্ছে, কিন্তু রোগী একমাত্র আমরা যেটা দেখেছি বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে রোগী যখন মানতে প্রস্তুত থাকেন না, তার ডায়াবেটিসটা মানতে রাজি থাকেন না যে না আমার ডায়াবেটিক রোগীটা, বা অনেকে ডিপ্রেশনে ভোগেন, এটা একটা উল্লেখযোগ্য একটা সংখ্যক রোগী ডিপ্রেশনে ভুগে থাকেন, সেটা অনেক সময় অ্যাড্রেস করা হয় না। এবং এইটা যখন যারা ওভারকাম করতে পারেন না তাদের ক্ষেত্রে আসলে দেখা যায় দীর্ঘমেয়াদে ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকছে। আমরা বলছি আমরা চিকিৎসা ব্যবস্থা দিচ্ছি, কিন্তু তারা মোটিভেটেড না হওয়ার জন্য কিন্তু অনিয়ন্ত্রিত থাকছে এবং দীর্ঘমেয়াদে জটিলতা বেড়ে যাচ্ছে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ডাক্তার সানজিদা ইসলাম, যাদের নার্ভও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কোনো আশার কথা শোনাবেন কিনা? আমি আরেকটু আপনার সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে অনেক সময় যখন নিউরোপ্যাথি রোগীরা যখন সিভিয়ার হয়ে যায়, ব্লাড জ্বালা পড়া, ঝিনঝিন, উইকনেস, যেটা দুর্বলতা, তখন নিউরোলজির কাছে প্রথমে যায়। তখন নিউরোলজিস্ট একটা জিনিস যেটা বলেন যে আপনার ব্লাড সুগার কন্ট্রোল না হওয়া পর্যন্ত কিন্তু আপনার নার্ভটা ঠিক হবে না। আচ্ছা, এখন তখন তারা আবার আমাদের কাছে রিটার্ন আসেন ব্লাড সুগার কন্ট্রোল জন্য। সেটা আমাকে বলছে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল করা। আর কোনো পেশেন্টের যদি নিউরোপ্যাথি ডেভেলপ করে তাদেরকে আমরা বলি এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা দীর্ঘমেয়াদী কোনো রোগ না। যদি আপনি আপনার ডায়াবেটিস, আপনার হরমোন, আপনার ডায়েট ঠিক রাখেন তাহলে ইনশাআল্লাহ নার্ভ যে ড্যামেজটা হয়েছে সেটা রিকভার হয়ে যাবে। নার্ভ কিন্তু তৈরি হয়, আমরা জানি নার্ভ কিন্তু রিকভার করে। যেটা ড্যামেজ হয়ে গিয়েছে সেটা তৈরি হইতে 2 থেকে 3 মাস সময় লাগে। সেক্ষেত্রে আমরা আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোল রাখবো। আমরা ভিটামিন যেটা বলেছি বি কমপ্লেক্স, যেটা আমরা সাপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি, আমরা নিউরোপ্যাথি কিছু ড্রাগস দিচ্ছি, যদি আপনি নিয়মিত সেগুলো সেবন করেন তাহলে ইনশাআল্লাহ নিউরোপ্যাথিটা রিকভার হয়ে যায়। সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। আর যদি রিকভার না হয় তারপর আপনাকে আরও আমরা 2 থেকে 3 মাস তারপর 6 মাসের ওষুধ দিয়ে কন্ট্রোল করে তারপর। ধন্যবাদ ডাক্তার ফৌজিয়া আনার। ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে বা নিউরোপ্যাথি বা যেই রোগী হোক না কেন ডায়াবেটিক্স থেকে শুরু হচ্ছে, মানে এটি নিয়ন্ত্রণের মানে ভূমিকা চিকিৎসকের তো আছেই, মানে রোগীর আসলে কত বেশি? আমরা আসলে বলে থাকি, যেমন ধরুন যে কোনো রোগ, ডায়রিয়া, ধরুন আপনি ডায়রিয়ার কথা ধরলেন, যে রোগীর ডায়রিয়া হলো তো আমরা চিকিৎসা দিলাম, রোগী ভালো হয়ে গেল, এক্ষেত্রে আমরা বলবো চিকিৎসকের ভূমিকাটা বেশি। যেটা অ্যাকিউট কেসে বা যে হঠাৎ করে ইমার্জেন্সি কোনো কেসে আমাদের চিকিৎসকের ভূমিকাটা বেশি। কিন্তু ডায়াবেটিসের মতো যেগুলো দীর্ঘমেয়াদী অসুখ আছে, আমরা বলি এখানে রোগীর ভূমিকা 50%, আমাদের চিকিৎসকের ভূমিকা 50%। কারণ আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাপন নিয়ন্ত্রণ বা এক্সারসাইজ করা, এটা কিন্তু খাবার দাবার নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু পুরোটাই রোগীর হাতে। আমরা গাইডলাইন দিই, বুঝিয়ে দিই,
কিন্তু ইমপ্লিমেন্ট করাটা বা এটা প্রয়োগ করাটা কিন্তু রোগীর হাতে। আর বাকি 50% প্রবাবলি আমাদের চিকিৎসকের হাতে, যেটা আমরা ওষুধপত্র বা ব্যবস্থাপত্র, জটিলতাজনিত চিকিৎসা যেগুলো আমরা করে থাকি। তো আপনি ধরেন যদি আমি 50% ঠিক থাকলো, রোগী সব কিছু মেনে চললো, ওষুধ নিল, কিন্তু বাকি 50% সে মানলো না, অর্থাৎ রোগী ইনসুলিন নিচ্ছে কিন্তু খাবার দাবার নিয়ন্ত্রণ করছে না, তাহলে তার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে থাকবে না। কাজেই 50% রোগীর ভূমিকা অনেক। এক্ষেত্রে আমরা একটা টার্ম বলে থাকি যে এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ রোগী সেখানে নিজেই রোগের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে কিন্তু অনেকাংশে। কাজে এখানে রোগীকে আমাদের এম্পাওয়ার করতে হবে, রোগীর হাতে সেই ক্ষমতাটুকু দিতে হবে আমাদেরকে, যেন রোগী তার রোগটাকে বোঝে এবং নিজেই তার রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারে চিকিৎসকের সহায়তায়। ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সেলিংটা। পেশেন্টকে আমরা যেটা বলে দিচ্ছি যে ব্লাড সুগার কন্ট্রোল না হলে আপনি এত ওষুধ খাচ্ছেন, কোনোটাই কিন্তু আপনার ওষুধ কাজ করবে না। কাউন্সেলিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা পেশেন্টকে কাউন্সেলিং করে টার্গেটগুলো ঠিক করে দিলে দেখা যায় যারা কথা শুনে কাউন্সেলিংটা ঠিকভাবে হয় তারাই কিন্তু খুব ভালো সুস্থ হয়ে যান। আপনাদের ধন্যবাদ, আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে অসংক্রামক যত রোগ আছে আমার মনে হয় ডায়াবেটিস নিয়ে সব থেকে ব্র্যান্ডিং বেশি হয়েছে এবং বলা যায় যে যেখানে সেখানে একটি সাধারণ পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারেন। আপনি প্রথমেই যদি ধরে ফেলতে পারেন আপনার ডায়াবেটিস হয়েছে, তাহলে এই যে আমরা রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি বা আরও যত জটিলতার কথা বলছি তত দূর সমস্যার মধ্যে আপনি পড়বেন না। আপনার অঙ্গহানি তো দূরের কথা, মৃত্যুর ঝুঁকিও তৈরি হবে না। তাই ডায়াবেটিস আজই পরীক্ষা করুন, যদি আক্রান্ত হয়ে যান বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।